মেধাবী ছাত্র থেকে কৃতি আমলা, রাজনীতি থেকে সোশ্যাল অ্যাক্টিভিস্ট, বরাবরই সার্চ লাইটের আলোয় তিনি। দিল্লির একেবারে হাই প্রোফাইল সেক্রেটারিয়েটের অলিন্দ থেকে রাজনীতির ময়দান, তিনি স্পষ্টবাদী এবং কিছুটা বিতর্কিত। তার যে কোনো রকম মন্তব্য বাংলার ভোটযোগ্যে, সেখানে শাসক হোক বিরোধী হোক সব শিবিরেই ম্যাটার করে। তিনি জহর সরকার। আমি তো জানতাম কম্পিউটার মানুষের দাস, কম্পিউটারের দাস ইলেকশন কমিশন কি করে? টাঙ্কি রুটে আমি ক্যামেরার সামনে বলছি, এতে মাস্টার মাইন্ড হলো একটি রাজ্যের মধ্যে গুজরাট। আজকে তৃণমূলের যে আন্দোলন, সেটা এসআইআর হোক, বাংলার বঞ্চনা হোক, এবং একই সঙ্গে এই যে বাঙালি অস্মিতা, মানে একটা পুরো প্যাকেজ নিয়ে তাদের এই আন্দোলন, কোথাও পার্ট অফ পলিটিক্স নাকি সত্যি এই যে হয়রানির ছবিটা যেটা আপনিও বললেন, এই প্রতিবাদটা কোথাও দরকার ছিল? অমিত শাহর কথায় কি জ্ঞানেশ কুমার চলেন বা শোনেন? ক্যামেরার ওপর বলছে, আমি যদি জ্ঞানেশ কুমার চান ক্যামেরার ওপর আমার সাথে নিন বা অন্য যেখানে হোক গিয়ে যা বলার বলুন। আমি একটা কথা বারংবার বলবো, ক্যামেরার সামনেই বলবো, যে আজকের জটিলতার জন্য শুধু জ্ঞানেশ কুমার একা দায়ী নয়, এর একটা বড় অংশ দায়িত্ব মমতা ব্যানার্জির আছে। স্যার নমস্কার, ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য। সামনে যেহেতু ইলেকশন, আমি প্রথমে যে প্রশ্নটার উত্তর আপনার কাছে একটু জানতে চাইবো, একেবারে অন্যান্য রাজ্যের সাথে বাংলার ভোটের চরিত্রের একটা পার্থক্য তো রয়েছেই, এবং নির্বাচনের দিন ঘোষণার যেন অনেকটা আগে থেকেই সেটা শুরু হয়ে যায়, আর এবার এই এসআইআর আবহে যেন শুরু থেকেই একটা ভোটের দামামা বেঁচে গেছে। এত নাম বাদ যাওয়া, বিজেপি বলছে অনুপ্রবেশকারী, নির্বাচন কমিশন এখনো কিছু স্পেসিফাই করেনি, আপনার অ্যাসেসমেন্ট? নাম বাদ দেওয়াটা ছিল এবারকার এসআইআর এর প্রথম টার্গেট। ভারতবর্ষে প্রতি বছর আমাদের জনসংখ্যা বাড়ে, অতএব গত 70 বছর ধরে 75 বছর ধরে নির্বাচন কমিশনের যে ভোটার তালিকা কিছু না কিছু বাড়ে। এই প্রথম দেখলাম একটা অভিযান চালিয়েছে এই ইলেকশন কমিশন, এই জ্ঞানেশ কুমারের নেতৃত্বে, যার প্রধান উদ্দেশ্য হলো কি করে ভোটার তালিকাটাকে আরো কেটে দেওয়া যায়। আচ্ছা, এর পেছনে তার কিছু প্রশাসনিক ব্যাপার আছে, যেটার সাথে দ্বিমত হওয়া যায় না, যে প্রতিটি ভোটার লিস্টে বেশ কিছু নাম ডুপ্লিকেট থেকে গেছে। প্রচুর লোক বেহালা ছেড়ে নিউ টাউনে চলে গেছে, হাওড়া ছেড়ে নিউ টাউনে চলে গেছে, বা অন্যান্য সল্টলেকে চলে গেছে, অন্যান্য জায়গায় অন্য নতুন নতুন সব গেটেড কলোনি হয়েছে, মাল্টি স্টোরিড হচ্ছে, সেখানে চলে গেছে। তারা কিন্তু পুরনো এলাকার নাম কাটেনি, অতএব ডুপ্লিকেট নাম থেকে যায়। অতএব ডুপ্লিকেট নাম বাদ দেওয়া তার একটা প্রধান উদ্দেশ্য ছিল, যেটা নিয়ে কারোর দ্বিমত থাকতে পারে না। এই ডুপ্লিকেট নাম আমি যখন ইলেকশন করেছি তখনও বেশ সংখ্যায় ছিল, তখন আঙুলে কাগজ ধরে বার করতে হতো। দ্বিতীয়বার 99 ইলেকশনে তখন কম্পিউটারাইজড হয়ে গেছিল লিস্টটা, একটু সুবিধা হলো। আচ্ছা, এখন ডুপ্লিকেট নাম হলো তার প্রধান উদ্দেশ্য, অন্তত ঘোষিত উদ্দেশ্য, কিন্তু দেখা যাচ্ছে তিনি এটার ঊর্ধ্বে গিয়ে প্রচুর রকমের স্টেপস নিচ্ছেন, প্রচুর রকমের নির্দেশ দিচ্ছে, যে পান থেকে চুন খসলেই নাম বাদ দিয়ে দাও। এইটি অভূতপূর্ব। এই লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে কম্পিউটার বাবু ওকে একটা কি শিখিয়েছে। আমি তো জানতাম কম্পিউটার মানুষের দাস, কম্পিউটারের দাস ইলেকশন কমিশন কি করে? এই লজিক্যাল ডিসক্রিপেন্সি, মানে চোখে লাগা চোখটা টানো একটা বৈষম্যমূলক কোনো এন্ট্রি, এইটা এবার নতুন শুরু করেছে, কারণ আর ওর নিজের হাতের বাইরে চলে গেছে খেলাটা। একবার কম্পিউটারকে বলে দিয়েছে, কিন্তু কম্পিউটারকে বলার সময় যেটা করা উচিত ছিল সেটা হচ্ছে একটু বুদ্ধি খরচ করে রাজ্যের একটা সামাজিক চরিত্রটা বোঝা উচিত ছিল, যে ব্যানার্জি ইজ ইকুয়াল টু বন্দ্যোপাধ্যায় ইজ ইকুয়াল টু বন্দ্যোপাধ্যায়। চক্রবর্তী যে 22 ভাবে লেখা যায় নামটা, চক্রবর্তী নাম এমন একটা নাম যেটা ইংরেজিতে 22 ভাবে লেখা যায়, আমি দেখেছি। এখন চক্রবর্তী যদি এক রকমের টিআই দিয়ে একদিন শেষ করে টিওয়াই দিয়ে শেষ করে, সেটা কম্পিউটারের ক্ষেত্রে লজিক্যাল ডিসক্রিপেন্সি।
বা বোস বাসু। বাস এগুলো না বুঝে কম্পিউটার ওপর পুরো জিনিসটা দিয়ে বলছে আমার তো কোনো দোষ নেই, কম্পিউটার বাবাজি খুঁজে বার করেছে, তা তুমি কি কম্পিউটারের অধীনে? এই করতে গিয়ে একটা কেলেঙ্কারি করে বসে আছে যেটা নিজে সামলাতে পারছে না। এখন এমন একটা অবস্থায় চলে গেছে যে ও প্রতিদিন সকালবেলা ও যে পুজো করে, জানি না নিজের বাড়িতে করে না বিজেপি অফিসে গিয়ে করে, সেখানে গিয়ে ও পুজো করছে যে বাবা এটা এই যাত্রা পার করে দে আমাকে, ওর হাতের বাইরে চলে গেছে। এই যে অনুপ্রবেশকারী তথ্য বারবার আসছে, নির্বাচন কমিশনের কি কাজ সেটা খুঁজে বার করা, নাকি স্বরাষ্ট্র মন্ত্রকের কাজ? আমি অনেকবার বলেছি অনুপ্রবেশকারীর কাজ স্বরাষ্ট্র মন্ত্রক, এবং অনুপ্রবেশকারী আছে সেটা আমরাও জানি। প্রত্যেকটি দেশে অনুপ্রবেশকারী আছে। সবসময় প্রথম মনে হবে নাইজেরিয়াতেও অনুপ্রবেশকারী আছে, ঘানা থেকে লোক আসে, পাশাপাশি দেশ থাকলে অনুপ্রবেশ হয়। সবচেয়ে বড় এক্সাম্পল হলো আমেরিকা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, যেখানে মেক্সিকোর লোকেরা যে কত কাতারে গেছে আর ক্যানাডার থেকে গেছে তার হিসেব নেই। এবং তৃতীয় দুনিয়ার থেকে সবচেয়ে বেশি লোক পাচার করা হয়, ডাঙ্কি রুট বলে, ডাঙ্কি রুটে পাচার করা হয়। ডাঙ্কি রুটে আমি ক্যামেরার সামনে বলছি, এতে মাস্টার মাইন্ড হলো একটি রাজ্যের মধ্যে গুজরাট। গত বছর আমেরিকা অ্যানাউন্স করেছে তাদের আইসি থেকে যে ক্যানাডার বর্ডারে ৯৫,০০০ হিন্দুস্তানি বা ভারতীয়কে আটকানো হয়েছে, তারা অবৈধভাবে ঢুকছিল। ৯৫,০০০ ভারতীয়দের মধ্যে ৪৫,০০০ একটি রাজ্য গুজরাট থেকে ওরা লিখে দিয়েছে। অনুপ্রবেশ ঢোকানোর যেই একটা প্রবণতা, অনুপ্রবেশের মধ্যে অন্য দেশে গিয়ে বেআইনিভাবে থাকা, সেটা ওদের যতখানি আছে এই সাক্ষ্য প্রমাণ থেকে যেটা বুঝতে পারছি, বাঙালিদের কিন্তু সেরম নেই। পড়াশোনা করতে অপরচুনিটি পেলে আমেরিকা চলে যাবে, কিন্তু যে ছোটবেলার থেকে তাকে বলা হচ্ছে যে আমেরিকা যাও, এরকম ভাবে আমরা বড় হই না। বা বাংলাদেশেও সেরকম ভাবে করে না যে বড় হয়েছি হিন্দুস্তান যা, এরকম ভাবে কেউ কাউকে শেখায় না। বারংবার গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে জিজ্ঞেস করা হচ্ছে, তারা একটা সেই কংগ্রেস আমলের একটি তথ্য দেখাচ্ছে যে ২ কোটি। আচ্ছা, জিনিসটা বুঝে নিতে হবে, এরা অনুপ্রবেশকারী বা এক কথায় বলতে গেলে এরা মুসলিম বিরোধী। সেখানে বারংবার জিজ্ঞেস করা সত্ত্বেও, আমি জিজ্ঞেস করেছি প্রায় ২০ না ২২টা প্রশ্ন আমি যখন এমপি ছিলাম, ২২-২৪, আমার কাছে নথি আছে সব, কিছুতেই তারা প্রশ্ন উত্তর দিতে চায় না। তার মানে আমরা ধরে নিচ্ছি ওই যে ২ কোটি ফিগার আজ থেকে ২৪ বছর আগে, ২০০৪-এ একবার, ২২ বছর আগে ২০০৪-এ একজন মন্ত্রী দিয়েছিলেন, সেটার থেকে বেশি নয়। ইনফ্যাক্ট অন্যান্য পরবর্তীকালে যারা একাডেমিক স্টাডি করেছে তারা বলছে এত সংখ্যাও নয়। ওরা অনেকে বলছে মেরে কেটে ১ কোটির কাছাকাছি লোক হবে। ১৪০ কোটির মধ্যে ১ কোটি কোথায় লুকিয়ে আছে সে দেখার জন্যে অমিত শাহ কাশ্মীর থেকে কন্যাকুমারী অর্ডার দিলেন গত সেপ্টেম্বর থেকে, যেখানে পারো সেখানে মারো। শিক্ষিত শ্রেণীর দিকে হাত দেয়নি, কেন জানে তাদের হবে। যারাই লুঙ্গি পরে আছে, যারাই ধুতি পরে আছে, শ্রমিক শ্রেণীতে সবাই লুঙ্গি ধুতি পরে থাকে, লুঙ্গি হাত ধুতি, তাদেরকে বাংলায় ভাষা বলার জন্যে তিনি একটা গ্রিন সিগন্যাল দিয়ে দিলেন যে এরা সব অনুপ্রবেশকারী। তাতে যেটা কষ্টদায়ক, কেরলের মতন প্রগতিশীল স্টেটও বাঙালি মার খেয়েছে। চোখে মুখের থেকে বোঝা যায় তাদের একটা বাংলা বিদ্বেষ আছে। আজকে তৃণমূলের যে আন্দোলন, সেটা এসআইআর হোক, বাংলার বঞ্চনা হোক, এবং একই সঙ্গে এই যে বাঙালি অস্মিতা, মানে একটা পুরো প্যাকেজ নিয়ে তাদের এই আন্দোলন। আমরা সুপ্রিম কোর্টেও দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে সওয়াল করতে। আপনি কিভাবে দেখেন, মানে কোথাও পার্ট অফ পলিটিক্স, নাকি সত্যি এই যে হয়রানির ছবিটা যেটা আপনিও বললেন, এই প্রতিবাদটা কোথাও দরকার ছিল? না, একটা হচ্ছে মমতা ব্যানার্জির পার্টি এমনভাবে একটা পজিশন তারা দেখাচ্ছে যে বাঙালি জাতির সত্তাকে জিইয়ে রাখার দায়িত্ব তাদের উপর ন্যস্ত হয়েছে। হ্যাঁ, এইটা আমি মানতে পারছি না। কেন, বাঙালি জাতির সংস্কৃতি, শিক্ষা ইত্যাদি আর একটু উচ্চ স্তরে, পার্টি স্তরে ঠিক না। এই যে এতগুলো ওই মেট্রো স্টেশনের পেছনে কবিদের নামে, এর মতন কনফিউজিং জিনিস পৃথিবীতে নেই। আর আমি কোন স্টেশনে নামবো সেটা সত্যজিৎ রায়, আর সত্যজিৎ রায় মানেটা কি?
না, আমি সত্যজিৎ রায়কে সম্মান দিলাম। সংস্কৃতির ব্যাপারে উচ্চ স্তরের সংস্কৃতি তিনি যে কম বোঝেন, হ্যাঁ তিনি বোঝেন, তিনি একটা মধ্যবিত্ত লেভেলে যতখানি বোঝা উচিত, জীবনানন্দ থেকে আরম্ভ করে সবাইকে বোঝেন, সেটা সাধারণ বাঙালি সব বোঝে। কিন্তু যেরমভাবে তিনি কয়েক সময় দেখান যে কবি শঙ্খ ঘোষের লেভেলে তিনি কবিতা বোঝেন, তার কবিতা শঙ্খ ঘোষের থেকে বেশি বিক্রি হয়, এগুলো একটা পলিটিক্যাল প্রজেকশন। আমি আগেই বললাম যে এদের একটা বাংলা বিদ্বেষ আছে, যে বাংলা বিদ্বেষটা বেরিয়ে আসে। এদের একটা তামিল বিদ্বেষ আছে। অনেক কটি ফ্যাক্টর নিয়ে পশ্চিমে কয়েকজন নেতা যারা দেশ চালাচ্ছে তাদের একটা বাঙালি বিদ্বেষ আছে, যেটা কথায় কথায় বেরিয়ে আসে। সাধারণ শিক্ষিত বাঙালির সমাজ একটি বৃহৎ সমাজ, যারা গান বোঝে, কবিতা বোঝে, শুধু বাংলায় নয়, তারা অন্যান্য ভাষাকেও বোঝে এবং সম্মান করে। আসল শিক্ষিত হলো যে ওয়ার্ডসওয়ার্থ থেকে আরম্ভ করে গেটে অবধি বলতে পারবে। তিনি উম্বার্তো ইকোকে কি বলেছিলেন কোন সিচুয়েশনে, আর বা হেগেল কোন পরিস্থিতিতে তার থিসিস দিয়েছিলেন, বলার শক্তি আছে। বিশেষ নিবিড় সংশোধন, আপনি আগেও বলেছেন যে বিশেষ এই শব্দটার আইনি বৈধতা নেই, তাহলে শুধুমাত্র কি ভোটের আবহে একটা পলিটিক্যাল এজেন্ডা? তিনি তার মাথার থেকে যখন বার করেছেন, তিনি তার রাজনৈতিক প্রভুদের অনুমতি দিয়েছেন। হ্যাঁ, তিনি যে প্রভুভক্ত সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। ইউপিতে 2 কোটির ওপর নাম কেটেছে, ইউপিতে 2 কোটি, 2.25 কোটি নাম কেটেছে, গুজরাটেও নাম কেটেছে। এই নামগুলো কিন্তু পরবর্তীকালে 1, 2, 3 করে দেখলাম না, দেখবো বেশিরভাগই মুসলমানদের নাম কেটেছে, দলিতদের নাম কেটেছে। বিহারে আমরা তথ্য প্রমাণ করে দেখিয়ে দিচ্ছি, কিষণগঞ্জের থেকে ওরা কেটেছে মহিলাদের নাম, যেখানে মনে হয় মহিলা ভোটাররা তাদের বিরুদ্ধে যেতে পারে। মুসলমান, দলিত, মহিলা, ওদেরটা সফটওয়্যার টার্গেটগুলোকে কেটেছে। এখানে ঠিক কাদের কাটা হয়েছে বোঝা যাচ্ছে না, কারণ 56 লোক ভ্যাচ করে কেটে দিল, এর মধ্যে ডেফিনেটলি জেনুইন আছে। বিচারাধীন বলে একটা জিনিস বার করেছে, তাতে 60 লক্ষ নাম আছে। সোজা কথা হলো, ইলেকশন যখন ডিক্লেয়ার হতে যাচ্ছে তখন অবধি কিন্তু 20 লক্ষর বিবাদ যাচ্ছে না। এই প্রথম স্বাধীনতার পরে একটি রাজ্যের 60 লক্ষ ভোটার, তারা ইলেকশনের দিন অবধি জানতে পারবে না তারা ভোটার কিনা। 60 লক্ষ না হলো 30-35 লক্ষ জানতে পারবে না। হিউজ নাম্বার। এর জন্য কে দায়ী? আপনি প্রভুভক্তের কথা বললেন, অমিত শাহর কথায় কি গণেশ কুমার চলেন বা শোনেন? ক্যামেরার উপর বলছে, অমিত যদি গণেশ কুমার চান ক্যামেরার উপর আমার সাথে নিন বা অন্য যেখানে হোক গিয়ে যা বলার বলুক। পয়েন্ট হচ্ছে যে এই যে পুরো যন্ত্রণাটি, এত লোককে ডাকা, বাড়িতে থেকে ডেকে নিয়ে এসে শোকজ করা, হাজিরা দাও, এখনো 60 লক্ষ লোককে আবার হাজিরা দিতে হবে ইত্যাদি, এই যে হাজিরা ব্যাপারটা গণেশ কুমারের মাথা থেকে বেরিয়েছে। এর আগে কেউ কাউকে হাজিরাতে ডাকতো না। কিন্তু আমি একটা কথা বারংবার বলবো, ক্যামেরার সামনেই বলবো, যে আজকের জটিলতার জন্য শুধু গণেশ কুমার একা দায়ী নয়, এর একটা বড় অংশের দায়িত্ব মমতা ব্যানার্জির আছে। কি করে আছে? যখন প্রথম থেকে তারা মাইক্রো অবজারভার ইত্যাদি চাইছিল, যখন প্রথম থেকে তারা অফিসার চাইছে, আর সেই চাওয়াচাবি শুরু হয়েছে জানুয়ারি মাস থেকে, সেই জানুয়ারি মাস থেকে যেদিন চাইলো সেদিন পাঠিয়ে দাও। মমতা ব্যানার্জি একটা ব্যক্তি কেন্দ্রিক প্রশাসন চালায়, আমি যা ঠিক করলাম সেটাই হবে, এইসব খেলা করতে গিয়ে জানুয়ারি আর ফেব্রুয়ারি মাস থেকে নষ্ট করল। তাতে হলো সুপ্রিম কোর্ট ঢুকে গেল ফেব্রুয়ারি মাসের শেষে গিয়ে। সুপ্রিম কোর্ট বলে এই আর পারা যাচ্ছে না এদেরকে নিয়ে, যা জুডিশিয়াল অফিসার বসা। আচ্ছা, জুডিশিয়াল অফিসার বসা মানে একটু দেরি হবেই হবে, কারণ প্রশাসনিক অফিসারদের তাদের একটা ব্যাপার আছে, তারা এই দেখে দেখে বড় হয়েছে আর তাদের ডিসপোজালটা অনেক ফাস্ট। জুডিশিয়াল অফিসারদের প্রবণতাটা হলো আরেকটু বিচার করে দেখি খুঁটিনাটিটা দেখি, যাতে অফিসার স্ক্রুটিনি করার পরে। অতএব 60 লক্ষ নামের মধ্যে 10 লক্ষ যদি
15 তারিখ 20 তারিখ ভোটের দিন তাদের যদি নাম ওঠে, আমি মনে করবো সেটা বড় ভাগ্যের ব্যাপার। তার মানে 45-50 লক্ষ লোকের নাম শেষ অবধি বিচারাধীন থেকে যাবে। এখন শেষ পর্যন্ত কি দাঁড়াবে, জ্ঞানেশ কুমারের রান্নাঘর থেকে কি বেরোবে আমি জানি না। এমনও বেরোতে পারে যে কারোর নাম যদি তার ফেজের ভোটের আগের দিনও অ্যাকসেপ্টেড হয় আর কম্পিউটারে, আর সেটা কম্পিউটারে ঢুকে যায়, তবে সে গিয়ে ভোট দিতে পারে। জানি না কি করবে, কারণ মাথার থেকে তো অনেক রকম জিনিস বেরোচ্ছে। আমি সোজা কথা বলছি, এটা জ্ঞানেশ কুমারের কন্ট্রোলের বাইরে চলে গেছে। জ্ঞানেশ কুমারের কন্ট্রোলের বাইরে চলে গেছে। ও কোনো রকম এখন চেষ্টা করছে লিকোপ্লাস্টার আর ব্যান্ডেড দিয়ে জিনিসগুলোকে ঠিক করতে পারছে না, নিজেও পারে হচ্ছে না। একটু অন্য প্রসঙ্গে আসবো স্যার। রাজীব কুমার হুম। দক্ষ আইপিএস এবং তৃণমূলের টিকিটে রাজ্যসভায়, বিরোধীরা বলছে যে কোথাও গিয়ে আনুগত্যের পুরস্কার, আপনি কিভাবে দেখেন? না, রাজীব কুমারের পক্ষপাতিত্ব নিয়ে কোনো সন্দেহ ছিল না। এটা কিন্তু প্রশাসনে একটি বদনাম। কেউ যদি পক্ষপাতিত্ব দেখায়, মনে রাখবেন যে 1998 ইলেকশন যেটা আমি প্রথম করেছিলাম, 98-তে তৃণমূল কংগ্রেসের জন্ম, প্রথম তারা এসেছিলেন, এবং মমতা ব্যানার্জি তার হাতে আঁকা ছবি, ঘাসফুল ছবি নিয়ে হাজির ছিলেন যে আমাদের প্রথম ইলেকশন, আমরা একটা ছোট্ট ক্ষুদ্র দল যাকে কেউ দেখেনি, একটু দয়া করে প্রোটেকশন দেবেন। তাবড় তাবড় নেতারা কংগ্রেসের, এবং তার সাথে তো বড় বড় বামফ্রন্ট ছিল ইত্যাদি। ওই আবহাওয়াতে ইলেকশন করাতে কেউ কিন্তু কোনো বদনাম দিতে পারেনি। তার মানে যদি টপ থেকে মেসেজিং ক্লিয়ার থাকে যে আমাদের কাজ হচ্ছে টু ক্যারি আউট এ নিউট্রাল ইলেকশন, ইট ইজ ডান। রাজীব কুমারকে নিয়ে যে গল্প শুনি, আমি দেখিনি তাকে কোনোদিন, দেখেছি বলে মনে পড়ে না। শুনেছি তিনি নাকি একতরফা অফিসার, তিনি নাকি এভিডেন্স হাফিস করে দিয়েছেন, তিনি নাকি বাঁচিয়েছেন ইত্যাদি ইত্যাদি। আমার সে ব্যাপারে একটাই বক্তব্য ছিল, আমি তো রিজাইন করলাম বছর 2 আগে, তখনই দিয়ে দিলে পারতেন। পক্ষপাতিত্ব প্রশাসন এবং ব্যুরোক্রেসিতে একটা খুব বিশাল বদনামের ব্যাপার, সে যেদিকেই হেলুক। একটা সময় মোদী সরকারের সমালোচনা আপনি করেছেন এবং বিভিন্ন ইস্যুতে একেবারে তথ্য তুলে দিয়েছেন, এবং একাধিক সংবাদ মাধ্যমে পোস্ট এডিটে আপনার নানান লেখা আমরা দেখেছি। তারপর তৃণমূলের টিকিটে রাজ্যসভা এবং সেখান থেকে বিচ্ছেদ। কোথাও আপনি বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় 2-3 জনের কথা শুনে, এবং এই দলে নিম্ন মেধা মধ্য বেতার ভিড় রয়েছে, বিচ্ছেদের কারণ কি কোথাও গিয়ে এটা? না না, আমি তো কোনো যেতে চাইনি। আমি তো নিজে কখনো গিয়ে কাউকে বলিনি যে আমি যাব রাজনীতিতে। হঠাৎ ওই কি বলে নমিনেশনের আগের দিন ফোন করে বললেন যে আপনি যদি যান, আর তারপরে যদি আমি তখন বললাম যে আমি দেখে বলছি। দেখে বলা মানে বাড়ির লোকের সাথে তো একটু কথা বলতে হবে। আমার তখন বাড়ির লোক বাইরের থেকে ছুটে এসে বলছে, টিভিতে বলছে তুমি নমিনেটেড হয়েছে, এই কি ব্যাপার? আমি তখন বলি, দাদা দাদা টিভিতে বলছে, আমি কি দেখলাম, হ্যাঁ দেখি টিভিতে দিয়েছে যে জহর সরকার তৃণমূলের প্রার্থী হচ্ছে। আলা যা বাবা! এখন তখন আমার কাছে এই হলো যে আর একটা নাটক করা, যে আমি যাব না, তখন ওরা একটা সিট হারিয়ে যেত, মানে লাস্ট দিনে বলেছে, মানে ক্ষতি করে দেওয়া। আর একটা হতে হচ্ছে চুপচাপ মেনে নিয়ে দেখি না কি ব্যাপারটা কত দূর যায়। আমি ওদের কথায় মেনে নিয়ে, ওরা আমাকে অনেক রকমের ব্যাপারে বলা হয়েছিল যে বাংলার হয়ে সওয়াল করুন, বাংলার হয়ে করুন, যথেষ্ট সম্মান দিয়েছিল আমাকে। প্রথম স্তরে আগে রেখেছিল বলাতে, বলেওছি করছি, কিন্তু ভেতর থেকে একটা অস্বস্তি লাগতো। আমি মানে রাজনীতির দুনিয়ার, রাজনীতির লোকেদের সাথে থাকা আমার কাছে একটু ব্যক্তিগতভাবে একটু অস্বস্তি লাগছে, কারণ তাদের চিন্তাধারা, তাদের সেন্স অফ লয়্যালটি ডিসলয়্যালটি, তাদের সেন্স অ্যাবাউট টাকা পয়সা, একটু খোলাখুলি বললাম, টাকা পয়সা, আমরা যেভাবে বড় হচ্ছে মধ্যবিত্ত বাড়িতে, যেখানে প্রতিটি টাকার হিসেব আছে, তার সাথে মেলে না। অতএব একটা ভেতর থেকে একটা কিরম যেন একটা কিছুখানি ভীতি বলতে পারেন, কিছুখানি সংশয়, কিছুখানি অস্বস্তিকর ভাব এসে গেছে। তারপরেই পার্থ চ্যাটার্জির এই গোলাপি নোটের পাহাড় দেখা গেল, তখন আমি মুখ খুললাম। মুখ খোলাতে তখন সৌগত রায় বললো, এক্ষুনি ওকে পার্টির থেকে বার করে দাও। আমরা এই বাবা সৌগত, আপনার বয়স হয়েছে, একটু জেনে শুনেও কথা বলবেন, পার্টির থেকে বার করে দাও মানে আমি পার্টিতে এলাম কবে? আরে আমি আপনার পার্টিতে এলাম কবে যে আপনি আমাকে বার করবেন?
আর আপনি কে বলার? আমাকে তো ডেকে নিয়েছিলেন মমতা ব্যানার্জি, যদি কিছু বলার থাকে উনি বলবেন। তো সেই যাত্রাটি দেখে আমি চলে যেতেও গেলাম না। অনেকে বললো যে আপনি সওয়াল ভালো করেন, ইংরেজিতে ভালো বলেন, হিন্দিতে আপনি থেকে যান। আমি আরেক বছর টিকতে পারলাম। তারপরে আমি দেখলাম দিস ইজ নট ফর মি। অনেকে বলে না যে টলিউড একটা বিষয় একটু এখানে একটু ক্লারিফাই করব। এই যে আমি শুরুতে বলছিলাম যে আপনি সবসময় ভীষণ স্পষ্ট বক্তা এবং ভুলটাকে খুব ভুল একেবারে সামনাসামনি আপনি বলে এসছেন। যখন এই ধরনের পদে থাকা মানে সেখানে গিয়ে যেটা আপনি বলছিলেন যে একটা অস্বস্তি হচ্ছিল, সেই বিষয়টা মানে আপনার যেটা ব্যক্তিত্ব সেইটা কোথাও গিয়ে আপনি মিস করছিলেন এবং সেখান থেকে হ্যাঁ একেবারে হ্যাঁ, সিদ্ধান্ত আমি একা নয়। যদি আমরা বাংলার ইতিহাসে দেখি, কমিউনিস্ট পার্টির ইতিহাসে দেখি, দেখবেন সবচেয়ে যাদের স্বাধীন চিন্তার লোক, যাদের প্রচন্ড মেধা ছিল, গায়ক, থিয়েটার লোক, যারা সব গণ আন্দোলনের সাথে জড়িয়েছিল, যারা ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন আইপিটিএতে ছিল, সবাই কিন্তু কমিউনিস্ট পার্টির থেকে বেরিয়ে এসেছিল বা বহিষ্কার করা হয়েছিল। আমি একটু ডোল পলিটিক্স নিয়ে জানতে চাইবো। এটা শুধুমাত্র মানে ইন্ডিভিজুয়ালি কোনো একটা রাজ্যের নাম এখানে বলা যায় না। হুম। একাধিক রাজ্যে আমরা দেখেছি এবং আমাদের রাজ্যের ক্ষেত্রেও বিরোধীরা বলে থাকেন যে এই অনুদানের রাজনীতি। কোথাও গিয়ে আমরা বাম আমলেও দেখেছি সেখানে বেকার ভাতা। এই যে ডোল পলিটিক্স এটা কি মানে একটা উন্নয়নের হিসেব ধরা যায় নাকি একটা কোথাও ক্ষতিপূরণ? আপনি কি মনে করেন? না, আমি পুরোপুরি ক্ষতিপূরণ মনে করব না। কেন? আমাদের অর্থনৈতিক এবং আমাদের আইনগত যে কাঠামোর মধ্যে আমরা কাজ করি, সেই কাঠামোটির একতরফা। আইনকে যতই সুন্দর ইংরেজিতে বা হিন্দিতে সাজানো হোক, ব্যাপারটা হচ্ছে যে দি সুপারস্ট্রাকচার, এটাকে বলা হয়, বা স্ট্রাকচার ইজ ওয়েটেড ইন ফেভার অফ আম্বানি, আদানি, টাটা, বিড়লা ইত্যাদি। তার মানে ওই অর্থনৈতিক এবং সামাজিক ব্যবস্থার মধ্যে একটা বিশাল বৈষম্য থাকবেই। কেন? ওটা আইন পাস করেছে বলেই ন্যায় হয়েছে বলা হয় না। আইন আর ন্যায়ের মধ্যে অনেক ফারাক আছে। প্রথম যদি এই বক্তব্য থেকে আমি বলি, তা আমি তখন রাষ্ট্রযন্ত্র মেনে নিচ্ছে যে তার শাসন ব্যবস্থার মধ্যে একটা বৈষম্য আছে, একটি পক্ষপাতিত্ব আছে, আর একটি বড় শ্রেণী আছে যারা কোনোদিনই এদের মতন ধনী শ্রেণীর মতন মারকাট করে পারবে না। অতএব তাদের যদি কিছু ভর্তুকি দেওয়া হয়, সেখানে কোনো ক্ষতিকারক নয়। ইনফ্যাক্ট ভর্তুকি না দিলে বিপ্লব হয়ে যেতে পারত, বিপ্লব দ্রোহ হয়ে যেতে পারত, যদি ভর্তুকিটুকু ওইটুকু বেঁচে থাকার অধিকার তারা না পেত। অতএব এই মধুবাবু গম চাল দিচ্ছেন, মমতা দেবী এই ভান্ডার সে ভান্ডার দিচ্ছেন, সবকটাই যে এই ভর্তুকি কে আমি একেবারেই নেগেটিভ ভাবে দেখি না। এই জন্যেই যে বড় স্ট্রাকচারটাকে আমি বেশি দেখেছি, যে গত 12 বছরের মধ্যে আদানির ধন, পুরো সম্পূর্ণ ধন 55 গুণ বেড়েছে। 55 গুণ। আপনার বেড়েছে দ্বিগুণ 1 বছরে বা 5 বছরে? চিন্তা করে দেখুন তো। আমার বেড়েছে, আম্বানির বেড়েছে বোধহয় 28 গুণ না কত। এই যে এত গুণে গুণে ধাপে ধাপে বাড়ছে, তার মানে সিস্টেমটা ওদের ফেভার করছে, জেনে শুনেই ফেভার করছে। সেখানে ইন্টারভেনশন একমাত্র হলো যে যারা পিছিয়ে পড়া তাদের একটু হাত দেওয়া। আর এই ব্যাপারে একটা কথা আমি স্পষ্ট করে বলতে চাই মানুষকে, যে সাবসিডি বা ভর্তুকি বা কোনো সাহায্য, ভর্তুকি কথাটা খুব গায়ে লাগে। কেন? মহিলাদের যে ভর্তুকির ব্যাপারটা বলা, সব রাজ্য নিয়েছে। কেন নিল? একটা পরিবারের কথা চিন্তা করুন, একটি মা, তার 3টি সন্তান, স্বামী, প্রত্যেক জনকে বলছে, হ্যাঁ রে, তোর আমাকে একটু 500 টাকা দিবি, আমার একটা কাজ আছে। এই মা, এই মাসে সময় নেই, টাকা নেই, দেখছি পরের মাসে দেবো। এই করে করে চাইছে। ঠিক আছে, এই করেই কিন্তু সংসারটা চলছে। যে মার কাছে খাচ্ছে, তিনি চাইছেন। যে মুহূর্তে মার নামে ভর্তুকি আসতে আরম্ভ করলো,
এবার ছেলেরা বলছে মা তুমি তো কিছু পেয়েছো, এবার গুরুত্ব বেড়ে পাওয়ার রিলেশনটা হুম। চেঞ্জ করে গেল। Exactly. পাওয়ার রিলেশন, এটা শুধু টাকা পাওয়া নিয়ে কথা না, একটা অভ্যন্তরীণ যেই, যেটাকে বলবো আমার সম্পর্ক, একটা মানে পারিবারিক সম্পর্ক পারিবারিক হোক, সম্পর্ক গুরুত্ব যে হোক। পাল্টে গেল, হুম। যে ওমন গেটস এম্পাওয়ার্ড এটাতে। অথবা মেয়েরা বলতো যে আমরা পাড়া দিয়ে যাব না, হেঁটে যাব না, টিটকিরি খাই, ইত্যাদি ইত্যাদি। সাইকেলটা যে মুহূর্তে দিল, তারা দলে দলে সাইকেল নিয়ে তারা স্কুলে যেতে পারলো। ওই যারা টিটকিরি মারে রাস্তার মোড়ে, তাদের পাশ দিয়ে 1 সেকেন্ডের মধ্যে বেরিয়ে গেল। হুম। একটা সাইকেলের পেছনে ঢুকে আছে একটা এম্পাওয়ারমেন্ট অফ উমেন। Exactly. অতএব ভর্তুকিকে ভর্তুকির চোখে দেখে, যারা শুধু ওই গোলাপি কাগজ পড়ে দেখে ডিভিডেন্ডটা কত পেলাম। একটা রসিকতা বঙ্গ রাজনীতিতে ছিল যে বাম শূন্য থেকে মহাশূন্যের পথে, এবং সত্যি মানে একটা সময় আমরা যেভাবে বাম রাজনীতি দেখে এসছি, আজকে যা পরিস্থিতি, ঘুরে দাঁড়ানো আদৌ সম্ভব, কি মনে করেন? কে ঘুরে দাঁড়াবে এগুলো কেউ প্রেডিক্ট করতে পারে না, আর কে নিঃস্ব হয়ে যাবে, হাওয়া হয়ে যাবে, সেটাও করা যায় না। 1977 ভোটে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার ছিলাম, ইন্দিরা গান্ধী যখন ইলেকশন ডাকলেন, তখন আমাকে বোঝানো না, আমি এমার্জেন্সিতে কাজ করেছি, অতএব আমাদের সবাইকে বলা হতো মহান নেত্রী যা করেছেন সবই ঠিক করছেন, দেশটাকে বাঁচিয়ে দিচ্ছেন, ভাগ্যিস আমাদের ডিসিপ্লিন এলো। কত করে শুনলাম, ভাগ্যিস দুষ্ট লোকগুলোকে জেলে পড়া গেছে, শুনতাম, কারণ ছাত্র রাজনীতি থেকে এসেছি, খটখট করে লাগতো এগুলো শুনতে, কিন্তু শুনে যেতাম। বলা হলো যে এবার তো ইলেকশনে দেখাই যাবে যে উনি তো একেবারে বাংলাদেশ জয়ের পরে, ইত্যাদি পরে তিনি একেবারে সুইপ করে যাবেন। 77 ইলেকশন দেখলাম, আমি আপনাকে বলছি 77-এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়নি। তা সত্ত্বেও মানুষ তো তাড়াতে পারেনি, কিছু রাজনৈতিক লোককে তাড়িয়েছিল, মানুষ কি যা ভোট দেওয়ার দিল। ভোটের ব্যালট বাক্স যখন খুললো, তখন আমরা শুধু একটাই আওয়াজ পেলাম, সেই আওয়াজ কোনোদিন জীবনে ভুলবো না, 77-এর মার্চের হাওয়া। একটা কথা উঠলো এক একটা হল থেকে, হাওয়া, সারা শহরে হাওয়া বলে চেঁচাচ্ছে, ওয়েভ। একতরফা ইন্দিরা গান্ধী হেরে গেলেন। এই বামফ্রন্ট যে কোনোদিন যাবে এটাও কেউ ভাবে সেটাও লোকে ভুলে গেছে। গান শুরু করেছিল, ওদিনও বন্ধু তুমি বাপেরও বন্ধু, আমারও বন্ধু, আমার ছেলেরও বন্ধু হবে, ইত্যাদি ইত্যাদি। কে যাবে আর কে আসবে, ও কফি টেবিলে বসে প্রেডিক্ট করা খুব মুশকিল। প্রেডিক্ট করা। যদি বাংলার বডি পলিটিক্স এর দিকে তাকান, দেখবেন 13টা লিকোপ্লাস্টার লাগানো আছে। কখন যে লিকোপ্লাস্টার ফেটে আবার বডি তার নিজের রূপ দেখাবে কেউ বলতে পারে না। বিজেপির ক্ষেত্রে বলবো তাদের এজেন্ডা হিন্দুত্ব, হুম। এবং এবারেও তারা না, যথেষ্ট হিন্দু হলে কোনো মতে ক্ষতি ছিল না, একদম নয়। কেউ যদি হিন্দু হতে চায় বা হিন্দু ধর্মকে প্রচার করতে চায় বা ইসলামকে হতে চায়, ইসলামের ধর্ম প্রচার করতে, তাতে আমাদের কোনো বিরোধিতা নেই। বিজেপির যেটা বিষাক্ত রাজনীতি, সেটা হচ্ছে মুসলিম ভাগানো, এটা ওদের একটা ন্যারেটিভ। 26-এর নির্বাচনে বিজেপির কি ভূমিকা হতে পারে? তারা যথেষ্ট কনফিডেন্ট? বিজেপি তো হেরে গেছে, পুরো খেলাটাই হারতার মুখে সেপ্টেম্বরের পর থেকে। মুর্শিদাবাদ আর মালদা, ওদের টার্গেটেড ডিস্ট্রিক্টে তারা লক্ষ লক্ষ 7 নম্বর ফর্ম ছাপিয়েছে। 7 নম্বর ফর্ম মানে ওর নাম বাদ দাও, দিয়ে যত ভোটার আছে সবার নামে ওখানে ঠুসে এসছে। এখন অনেকগুলো সেই নামগুলো বিচারাধীন। 3 পুরুষ মালদার বাসিন্দা, তার নাম ঠুকে এসে বলতে তিনি বাংলাদেশি। কিন্তু এখনকার অঙ্কে অমিত শাহ বাংলা মারো অর্ডার, আর অমিত শাহ আরেক ভৃত্য এই কি বলে জ্ঞানেশ কুমারের অর্ডারে পুরো বাংলার ভোট, বিয়ে বাড়ির তত্ত্ব করে সাজিয়ে মমতা ব্যানার্জির কাছে তুলে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী হিসেবে এবং প্রশাসনিক হিসেবে ডিফারেন্স কি বলবেন? বুদ্ধদেব বাবুর কাছেও কাজ করেছি, তারা কিন্তু অফিসে কোনোদিন একটা বার পলিটিক্সের কথা তুলতেন। বুদ্ধদেব বাইরে বেরিয়ে বলেছেন আমরা ওরা সব টাইপের করেন, চেয়ারে কোনোদিন না। মমতা ব্যানার্জি চেয়ারে বসেই বলেন যে আরে ওরা তো ওই করছে, আমাদের এটা করতে হবে। তাতে হচ্ছে কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন অফ বেঙ্গল কিন্তু ভীষণ পলিটিসাইজড হয়ে যাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপনি কাছ থেকে দেখেছেন, কতটা পরিণত রাজনীতিক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরি?
আমি বলতে পারবো না, আমার সাথে উনি সম্পর্ক রাখেননি, কোনো রকমের সম্পর্ক রাখেননি। আমার 3 বছর ছিলাম, আর আমার সাথে কোনো কথাও হতো না। আগামী দিনে আপনাকে আর রাজনীতির ময়দানে দেখবো না। না না, আমি রাজনীতির সাথে সম্পর্ক রাখবো কেন? রাজনীতি দিয়েই আমার রাষ্ট্রযন্ত্র, রাষ্ট্র এবং দেশ চলছে। সেখান থেকে পালিয়ে যাওয়া আমার বক্তব্য নয়। আমি দেখব, বিশ্লেষণ করব, বলবো, কেন বলতে আমার কোনো রকমের দ্বিধাও নেই, ভয়ও নেই। কিন্তু আমি কোনোদিন কোনো পদের জন্য যাব না, কোনোদিন আমি এমএলএ, কাউন্সিলর, এমপি কোনো পদে যাব না। অতএব কেউ বলতে পারবে না জবটার এই স্বার্থ আছে। আপনি কর্মসূত্রে অনেক প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখেছেন, র্যাঙ্কিং করতে চাইবেন? এবং আরো একটা এর সাথে প্রশ্ন যুগব যে বাংলার রাজনীতিতে একটা তুলনা সবসময় চলে আসে এবং সোশ্যাল মিডিয়ায় তো প্রায় পঞ্চায়েত বসে যায়, জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষ হিসেবে বুদ্ধদেব বাবু অনেক বেশি আকর্ষণীয় ছিলেন। অনেক মজার কথা বলতেন, অনেক স্পষ্ট বাক্য রাখতেন, অনেক সময় যেটা আজকে বলেন কালকে আবার উল্টো বলতেন। আমরাও সেটা বলতাম যে আপনারা মত পাল্টালো কি করে। আমরা অনেক বেশি ইজি হতে পারতাম। প্রশাসক হিসেবে যতটুকু ধারে কাছে কমে, যতটুকু কম কথা বলতেন, প্রশাসনিক ডিসিশন নিতেন, ওই যে আমি তো ওইটা বলে দিলাম, ওটা তবে এর মধ্যে যারা হয়ে যায়। এনার ব্যাপারটা দাঁড়াচ্ছে যে উনি প্রশাসকদের তার রাজনীতির সঙ্গী বানাতে চান। প্রশাসন এবং রাজনীতির মধ্যে যে ডিভাইডিং লাইন, সেটা তুলে দিতে চান। সেটা খুবই অস্বস্তিকর প্রশাসকের পক্ষে। আমি ছাত্র রাজনীতি করে গেছি, আমি ইন্দিরা বিরোধী রাজনীতি করে গেছি, কিন্তু যখন চাকরিতে ঢুকেছি ইন্দিরা গান্ধীর আন্ডারে, তখন আমি ওই অ্যান্টিসেপ্টিক ক্রিমটা আর একটু জোরে লাগিয়ে দিচ্ছি যাতে আমার এর মধ্যে জড়াতে না হয়। অতএব এতে মনমোহন সিং এর ব্যাপারে পুরো জিনিসটা লোকের বোঝাপড়াটাই ভুল। আমি ওনাকে দেখেছি কাজ করতে, পারলে যদি কোনোদিন আমি পারি আত্মজীবনীতে লিখবো আমি কি দেখেছি। আমি ওনার মতন দৃঢ় প্রশাসক খুব কম পেয়েছি। মমতা ব্যানার্জিকে আমি সেভাবে কাজ করতে দেখিনি, ওনার কাজের ফল দেখেছি। যারাই প্রশাসনে থাকে তারাই বলছে যে ওই টেনে নিয়ে অফিসারদের নিয়ে পলিটিক্যাল স্টেজে তোলা, হ্যানা ত্যানা, এই যে তুলে বলছে, এই আমি বলছি না, ডিএম বলছেন, চাকরির পক্ষে ভীষণ ক্ষতিকারক। সবশেষে যেটা আমি জানতে চাইবো, আপনি সবসময় স্পষ্ট বক্তা এবং একটা গাম্ভীর্য রয়েছে। ব্যক্তি হিসাবে কেমন এবং অবসর সময় কি করতে ভালো লাগে বা কি খেতে ভালোবাসেন? ও আমার স্ত্রীকে জিজ্ঞেস করুন। ও আমার স্ত্রী বলবে। হ্যাঁ, আমি পড়াশোনা করি, নিজের মতন থাকি, পড়াশোনা করি এবং অন্যের মতে প্রচলিত হই না। আমি নিজের মতন তথ্য বার করি, নিজের মতন সব বার করি, এবং যদি আমার মতের সাথে বিশ্বের মতের কোনো বিরোধ থাকে তবে আমি আমার মতটাকেই ধরে রাখি। অন্যদের সাথে পপুলার হওয়ার জন্য কিছু করি না। আর কি খেতে ভালোবাসেন? হ্যাঁ, খেতে ভালোবাসেন কি? খেতে তো সবই ভালোবাসি, কিন্তু কোথায় খেতে দিচ্ছে? আমরা ৭৪ বছর বয়স, ডাক্তার বলছে মাংস খাবেন না, তা মাংস না খেয়ে কেউ বেঁচে থাকতে পারে? হ্যাঁ, বলছে মাছ কম খান। না, আমার স্ত্রী মাছ দিচ্ছে, ওই দেশলাইয়ের বাক্স, সিগারেটের বাক্স মতন সাইজের মাছ। ও মাছ কি খাওয়া যায় নাকি? হ্যাঁ, এটা খেতে দেবে না, মিষ্টি খেলে নাকি সুগার বাড়বে, এটা ওটা ওটা ওরে বাড়বে। ডাক্তারবাবু দিয়ে দিন না, উড়েই চলে যায়। আপনি মাংস খেতে দেবেন না, আপনি বলেন লুচি পরোটা খেলে নাকি এই বাড়বে, কোলেস্ট্রল বাড়বে, এটা খেলে সুগার বাড়বে। কি আশ্চর্য! মানে এইটাই হলো বয়সের শেষের দিকে দুঃখ লাগে, যে বিয়ে বাড়িতে গিয়ে দেখছে লোকেরা সব খাচ্ছে, আর আমি কি করছি, ভাত দাও, ডাল দাও, ফুলকপির ডালনাটা দাও। এই করে হয়? এই করে হয় কখনো? থ্যাংক ইউ স্যার সময় দেওয়ার জন্য। ঠিক।